পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে আটক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আইনজীবীর বেশে হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন পরবর্তী সময়ে নারী, শিশু, সংখ্যালঘু সকলের উপর চালানো অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদ জানান মমতা। যা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই ঘটতে শুরু করেছে। পরিবর্তনের ডাক দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেই নিজেদের আসল রূপ দেখাতে শুরু করেছে বিজেপি। মাত্র কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে ক্ষমতার মসনদে বসা শুভেন্দু অধিকারীর সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে উত্তাল করে তুলছে রাজ্যটি। একদিকে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস ও ধর্মীয় সংস্কৃতিতে আঘাত, অন্যদিকে প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার এক নগ্ন খেলায় মেতেছে গেরুয়া শিবির। আজকের এই রিপোর্টে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আনছি যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শেষ রক্ষা হচ্ছে না। যে মানুষটি কয়েকদিন আগেও ক্ষমতার শিখরে পৌঁছে বিজয়ের উল্লাস করছিলেন, আজ তিনি আইনি ঝড়ের মুখোমুখি। কারণটা কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইনজীবীর পোশাক পরে সরাসরি হাইকোর্টে হাজির হয়েছেন। তিনি যে অভিযোগ তুলেছেন তা প্রমাণিত হলে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হতে পারে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করার পর থেকেই একের পরে এক বিতর্কিত সিদ্ধান্ত এবং বিতর্কিত মন্তব্য করায় সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। মুসলমানদের নামাজ নিয়ে, তাদের মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, তাদের কোরবানি নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে মমতা ব্যানার্জি এই হিন্দুত্ববাদীর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছেন এবং এই মামলা পরিদর্শন করার জন্য নিজেই হাইকোর্টে উপস্থিত হয়েছেন মমতা ব্যানার্জি। যে কারণেই এই মুসলমানদের উপরে নির্যাতন, হামলা, ভাঙচুর, সহিংসতার অভিযোগে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করায়, বিতর্কিত মন্তব্য করায় ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন এবং তার বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ উঠেছে। আরও কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তির তেজ এখন হাড়ে মজ্জায় টের পাচ্ছে দিল্লি। নরেন্দ্র মোদীর দল যে রাজ সিংহাসনে বসে আজ জয়ের উৎসব করছে, সেই চেয়ারের পায়া কি আসলে বালির উপর দাঁড়িয়ে? সুপ্রিম কোর্টের এজলাসে জমা পড়া এক বান্ডিল গোপন নথি কি বদলে দেবে ভারতের মানচিত্র? আজ উন্মোচিত হবে সেই সত্য। বাংলার রাজনীতিতে এখন এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। ওপর থেকে দেখলে মনে হবে উত্তাল সমুদ্র শান্ত হয়ে গেছে, কিন্তু জলের গভীরে যে কতটা ভয়ঙ্কর ঘূর্ণিপাক তৈরি হচ্ছে তার খবর কজন রাখে? বিজেপি শিবির এখন রাজ্য জয়ের উন্মাদনায় মাতোয়ারা। শুভেন্দু অধিকারীর অনুগামীরা যখন মিষ্টির হাঁড়ি নিয়ে বিজয় উল্লাসে ব্যস্ত, ঠিক তখনই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অন্দরমহল থেকে এমন এক বজ্রপাত ধেয়ে আসছে যা মোদী সরকারের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। যারা মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠ থেকে সরিয়ে দেওয়া সহজ, তারা হয়তো জানতেন না আহত বাঘিনী যখন শান্ত থাকে তখন সে আসলে তার শিকারের মরণ ফাঁদ তৈরি করে। ক্ষমতার মদমত্ততায় যারা আজ মাটিতে পা ফেলছেন না, তাদের সেই অহংকারের বেলুন ফুটো হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কারণ এই কথিত বিজয়ের পেছনে লুকিয়ে আছে এক কদর্য চুরির ইতিহাস। নরেন্দ্র মোদী এবং তার চাণক্য বাহিনী অত্যন্ত ঠান্ডা মাথায় একটি বিশাল ভোট ডাকাতির পরিকল্পনা সাজিয়েছিলেন। তাদের আসল নিশানা ছিল বাংলার সেই সাধারণ মানুষ যারা প্রতিকূলতার মুখেও তৃণমূলের ছায়ার মতো পাশে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে বাংলার ক্রান্তিক মুসলমান এবং খেটে খাওয়া হিন্দু ভোটারদের অধিকার কেড়ে নিতে ইসি বা নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে একদম
দাবার গুটির মতো। এমন এক অদৃশ্য সিস্টেম চালু করা হয়েছিল যেখানে বেছে বেছে লক্ষ লক্ষ মমতা সমর্থকের নাম ভোটার তালিকা থেকে রাতারাতি উধাও করে দেওয়া হয়েছে। এটি কেবল নির্বাচন ছিল না, এটি ছিল গণতন্ত্রের পিঠে এক বিষাক্ত ছুরি চালানো। অধিকার বঞ্চিত এই লক্ষ লক্ষ মানুষের আর্তনাদই ছিল বিজেপির এই কথিত জয়ের মূল হাতিয়ার। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন তিনি সহজে পিছু হটার পাত্রী নন। এই বিশাল জালিয়াতির গন্ধ পেয়েই তিনি সোজা পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতির এজলাসে যখন মামলার শুনানি শুরু হলো, তখন পুরো আদালত চত্বরে পিন পতন নীরবতা। তৃণমূলের তুখোর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এক এক পর সিল মোহর করা খাম আর গোপন নথি বিচারকদের সামনে পেশ করছিলেন, তখন খোদ বিচারপতিদের চোখ ছানা বড়া হয়ে যায়। এই দলিলগুলো কোনো সাধারণ কাগজ নয়, এগুলো হলো গণতন্ত্রের টুটি চেপে ধরার জীবন্ত প্রমাণ। কল্যাণের যুক্তি আর তথ্যের বাণে মোদী সরকারের আইনজীবীরা সেখানে রীতিমতো ঘামতে শুরু করেন। তদন্তের এই পর্যায়ে আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হতে যাচ্ছি যা শুনলে আপনি শিউরে উঠবেন। আদালতের ভেতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতে কলমে হিসেব কষে দেখিয়ে দিলেন, এবারের নির্বাচনে মমতা এবং বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র 32 লক্ষ। এই 32 লক্ষের ব্যবধান দেখিয়েই নরেন্দ্র মোদীর দল নবান্ন দখলের স্বপ্ন দেখছে, কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে অন্য জায়গায়। কল্যাণবাবু তথ্য দিয়ে প্রমাণ করেন, এই 32 লক্ষ ভোটের তথাকথিত লিড পাওয়ার জন্য নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে 35 লক্ষ নতুন ভোটারের আবেদন মাঝপথে আটকে দিয়েছিল। ভাবুন একবার, যেখানে হারের ব্যবধান 32 লক্ষ, সেখানে 35 লক্ষ মানুষকে ভোটই দিতে দেওয়া হয়নি। আর এই গায়েব হয়ে যাওয়া ভোটারদের সিংহভাগই ছিল ঘাসফুল শিবিরের কট্টর সমর্থক। এ যেন দিনের আলোতে মানুষের পকেট থেকে মানিব্যাগ ছিনতাই করার মতো এক দুঃসাহসিক জালিয়াতি। এই জালিয়াতির মহোৎসব সবচেয়ে নগ্নভাবে ধরা পড়েছে নির্দিষ্ট 31টি আসনে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া রিপোর্টে দেখা গেছে, এই 31টি আসনে বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু তাদের জয়ের ব্যবধানের চেয়ে সেখান থেকে মুছে ফেলা ভোটারের সংখ্যা কয়েক গুণ বেশি। একটি সুনির্দিষ্ট উদাহরণের দিকে তাকালে আপনার রক্ত হিম হয়ে যাবে। একটি আসনে তৃণমূল প্রার্থী হেরেছেন মাত্র 872 ভোটে, অথচ সেই কেন্দ্র থেকেই 5432 জন মানুষের নাম বেআইনিভাবে তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সেই মানুষগুলো যদি বুথ পর্যন্ত পৌঁছতে পারতেন, তবে ওই 872 ভোটের ব্যবধান খড়কুটোর মতো উড়ে যেত। এর আগেও বিহারের এক মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, হারের ব্যবধানের চেয়ে যদি বাদ দেওয়া ভোটের সংখ্যা বেশি হয়, তবে আদালত সরাসরি হস্তক্ষেপ করবে। আর এই আইনি অস্ত্রটিকেই এখন বিজেপির বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করছেন মমতা। এই পুরো গোলমালের মধ্যে আরও একটি রহস্যময় ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি টি.এস. শিবগণ হঠাৎ করেই পদত্যাগ করেছেন। কিন্তু কেন? কোন অদৃশ্য শক্তির হুমকিতে একজন বিচারপতিকে মাঝপথে সরে দাঁড়াতে হলো? পদত্যাগের ঠিক আগেই তিনি একটি ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন। তিনি 1717 জন ভোটারের আবেদন মঞ্জুর করে তাদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা বিচারপতির নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র 1607 জনকে সুযোগ দেয় এবং বাকি 110 জনের নাম জোর করে গায়েব করে দেয়। আইনের রক্ষকদের এই অসহায় অবস্থা আর কমিশনারদের এই একগুঁয়েমি প্রমাণ করে দিচ্ছে, পেছন থেকে সুতো টানছে কোনো বড় শক্তি। দর্শক, আপনারা জানেন ভারতে নির্বাচনের পরে এই যে হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি মুসলমানের বিরোধিতা করেন এবং তিনি এই শপথ গ্রহণ করার পরই, মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরই কিন্তু তিনি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং একের পর এক মুসলমানদেরকে নিয়ে, তাদের নামাজ নিয়ে, তাদের মসজিদ নিয়ে এবং তাদের এই যে কোরবানির পশু নিয়ে কিন্তু তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন, যার কারণে কিন্তু মুসলমানের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে গোটা ভারতবর্ষে এবং বাংলাদেশে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই বাংলাদেশির মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করেছেন, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এবং এই যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যেই নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, টেম্পারিংয়ের মাধ্যমে এবং এই নরেন্দ্র মোদীর হাত ধরে কলা কৌশলে কিন্তু তিনি জয়ী হয়েছেন, যার কারণে ইতিমধ্যে ভোট চুরি এবং মুসলমানদের উপরে নির্যাতন এবং এই ভারতের
যে সমস্ত মুসলমানরা রয়েছেন তাদের বাড়িঘর ভাঙচুর সহ নানান অভিযোগে ইতিমধ্যে তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং এই মামলা পরিদর্শন করার জন্য, এই মামলায় সরাসরি কাজ করার জন্যই কিন্তু মমতা ব্যানার্জি সেখানে গিয়েছেন। তিনি নিজে একজন আইন মন্ত্রী হিসাবে নিজেকে কিন্তু তিনি সেইভাবে প্রস্তুত করে সেখানে গিয়েছেন এবং এই আইন বিষয় নিয়ে তিনি সেখানে হাইকোর্টে গিয়ে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, প্রশাসন রয়েছেন, তাদেরকে তিনি জোরদার দাবি জানিয়েছেন এবং এই অভিযোগে তাকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। দর্শক, এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে থালাপতি বিজয়, আপনারা জানেন যে তিনিও কিন্তু কঠিন বার্তা দিয়েছেন। তার কথা হচ্ছে দেশের প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা রয়েছে, নিরাপত্তা রয়েছে, তাদের অধিকার রয়েছে। সুতরাং কে মুসলমান আর কে হিন্দু এটা তার ব্যক্তিগত পরিচয়, এটা তার ধর্মীয় বিষয়, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসাবে সকলেই সমান, সকলকেই সমান চোখে দেখতে হবে, সকলকেই তাদের স্বাধীনতা দিতে হবে, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। এই উস্কানিমূলক এবং এই যে মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হইতেছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হইতেছে, এইভাবে যদি এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী করেন তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। এমনটাই কিন্তু মন্তব্য করেছেন, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি কিন্তু শপথ গ্রহণ করার পরই এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যে কারণেই গোটা ভারতবর্ষে এই আলোচনা নিয়ে এবং এই শুভেন্দু অধিকারীকে নিয়েই কিন্তু একের পর এক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, এই মুসলমানদেরকে কটূক্তি করায়, তাদের নামাজ নিয়ে, তাদের মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে এই যে মন্তব্য করেছেন, এ ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।